সেই প্রশ্নটা হলো, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে? এটা কি শীতল নাকি স্বাভাবিক হওয়ার পথে? আমি ডিসপিউট থাকলে সামনাসামনি বসা যাবে না, বরং ডিসপিউট থাকলেই তো সামনাসামনি বসার প্রয়োজনটা বেশি পড়ে। আমাদের প্রাইম মিনিস্টার যদি দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বলেন, দেখেন এই প্রতিকূল পরিবেশ আছে, অনুকূল না হইলে দিস ইজ মাই লাস্ট ভিজিট, আই উইল নট কাম ওয়ান্স এগেইন, তুমি বলতে পারতেন, তাই না? বলতে পারেন যে এই না করলে কিন্তু আমি আর আসবো না, আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। সেইটা বলার জন্য হলেই তো তার যাওয়া উচিত ছিল, তাই যাওয়া উচিত আমি মনে করি। দেখেন এই যে ডিসপিউট থাকলেও, যে আপনার বড় ধরনের ডিসপিউট থাকলেও কিন্তু আপনার ডিপ্লোমেসিতে আলোচনাটা মানে এটা এসেনশিয়াল। যেমন আমি একেবারে 62 থেকে শুরু করি। 62-তে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক ছিল, নানা রকমের ডিসপিউট নিয়ে, কিউবা প্রসঙ্গ নিয়ে ইত্যাদি, তারা কি বসে নাই? কেনেডি এবং ক্রুশ্চেভ বসে নাই? ওই সিচুয়েশনে তো বসছে। এবং যখন আমেরিকা কিউবাতে আক্রমণের কথা বলছে, সোভিয়েত ইউনিয়ন বলছে নো, ক্রুশ্চেভ বলছে নো, বসছে তো তারা। ইন্ডিয়ার সাথে চায়নার ডিসপিউট আছে না? অরুণাচলে কি হচ্ছে? লাঠালাঠি হচ্ছে না অরুণাচলে? তাহলে ব্রিক্সে কি দুইটা দেশ বসবে না পাশাপাশি? ব্রিক্সে তো দুইটা দেশই সদস্য, তাই না? তাইলে অরুণাচলে যে ডিসপিউট, এইটা কি ব্রিক্সে বসার থেকে বিরত করতে পারতেছে না তো। আমাদের যে অনুকূল বা যে বলা হচ্ছে যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূলটাকে অনুকূল করার জন্য তো যাওয়া দরকার। দেখেন এই যে ডিপ্লোমেসিতে কিছু কথা আছে, কিছু বেসিক কিছু গাইডলাইন আছে ডিপ্লোমেসির। যেমন একটা আছে, কোয়াইট ডিপ্লোমেসি ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান ড্রামা। ঠিক আছে? শান্ত ডিপ্লোমেসিটা বেশি ইফেক্টিভ ড্রামার চাইতে। আমাদের কিন্তু দুই দেশের মধ্যে ড্রামা হচ্ছে বেশি, কোনো কোয়াইট ডিপ্লোমেসি হচ্ছে না। তারপরে ধরেন একটা আছে যে ডিপ্লোমেসি কি, মাইন ইজ মাইন, ইয়োর্স ইজ নেগোশিয়েবল। ঠিক আছে? আমার যে এজেন্ডা, এইটা আমার এজেন্ডাই, তোমার এজেন্ডাটা হচ্ছে নেগোশিয়েবল, তোমার এজেন্ডা নিয়ে আমি নেগোশিয়েট করব, আমারটাতে আমি স্টিক করব। তো ঠিক আছে, এই গভর্নমেন্টের যে সমস্ত এজেন্ডা আছে, মাইন ইজ মাইন, আমরা স্টিক করব। এখন তোমার যেগুলি আছে সেগুলো নেগোশিয়েট করি। এই নেগোশিয়েট করার জন্য তো যাওয়া উচিত, তাই না? ফলে এই যে কেন প্রধান, দেখেন ওইখানে নাকি আমি শুনছি যে ওখানে নাকি হোটেল পর্যন্ত বুক করা ছিল, এভরিথিং। হঠাৎ করে বলা হচ্ছে যে উনি যাবেন না। এবং আমি ধারণা করি এইটা মানে এই হোটেল বুকিংটা ছিল কি, মানে আমাদের গেস্ট কোনো সম্মতি দেওয়া হয়েছিল যে যাব, এই ধরনের কিছু? না, ওরা অ্যাসিউম করছে যে আসতেছে। আচ্ছা, অ্যাসিউম করছে করে এরকম আমি শুনছি, এটা মিথ্যা হইতে পারে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো এই বিষয়টা নিয়ে। আমি শেষ করবেন না? আচ্ছা, বলুন। তো এখন হঠাৎ করে আমি ধারণা করি তারেক রহমান যে সিদ্ধান্তটা পরিবর্তন করলেন, মানে পরিবর্তন তো না, এই যে সিদ্ধান্ত যে নিলেন না, এইটা বোধহয় আন্দোলনের ভয়ে। যেহেতু এনসিপি যে চিফ নাহিদ ইসলাম, উনি থ্রেট করছেন যে গেলে এই হবে সেই হবে, জামাতও চায় না। তাছাড়া এইখানে বাই অ্যান্ড লার্জ আমাদের দেশের মানুষ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে। সুতরাং মানে এনসিপি এবং জামাত যদি আন্দোলন শুরু করে, অ্যান্টি ইন্ডিয়ান যারা আছে তারা এই আন্দোলনে যোগ দিবে, একটা বড় ধরনের সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, ফলে এই মূল কারণটা বোধহয় এইটা। তা না হলে উনি তো বুদ্ধিমান, তাই না? হি ইজ ইন্টেলিজেন্ট। তো উনি এই বুদ্ধিমান, কেন উনি যাবেন না? কারণ ওখানে তো যাওয়াটা খুবই প্রয়োজন। কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের দ্বিপাক্ষিক অনেক ব্যাপার আছে। হ্যাঁ, দেওয়া নেওয়ার অনেক ব্যাপার আছে না? একটা সমমর্যাদার ভিত্তিতে কিভাবে তাদের কাছ থেকে আদায় করা যায়। হ্যাঁ, এইটার তো চেষ্টা তো থাকতে হবে। এই যে যেমন ডিজেল না, এই যে আসামের যে রিফাইনারি, এটা আমাদের অতি কাছে। আমি আসবো আপনার কাছে, আমি আর আসবো। আমি মাহফুজুর রহমান মিলন, আপনাকে যেটা প্রশ্ন করতে চাই, মাহবুব কামাল যে কথাগুলো বলল, যে ডিসপিউট থাকলেও আপনি যদি টকিং টার্ন বা সিটিং টুগেদার এগুলো যদি বন্ধ করে দেন, তাহলে সেটা আরও বেশি ত্বরান্বিত হতে পারে। ডিসপিউট থাকলেও বসা উচিত। একই পাশাপাশি আপনাকে যে প্রশ্নটা করব, এখন এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যে বার্তাটা আমরা পাইলাম, যে শেখ হাসিনাকে আগে ফেরত দিতে হবে, তারপরে যাওয়ার বিষয় চিন্তা করা। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা কি এই মুহূর্তে শেখ হাসিনা, নাকি বৃহত্তর কোনো কৌশলগত মত পার্থক্য? পাশাপাশি ডিসপিউট থাকলে বসা উচিত, যেটা আপনি কি বলবেন? জি, প্রথমতই আমি আসলে আমার সমালোচকের সাথে দ্বিমত পোষণ করছি আর কি। উনি যে কথাটা বলেছে যে মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনাকে
ইচ্ছা করে উনি যেতে চাচ্ছে না, বা তাকে ঠেলা হচ্ছে উনি যাবে না, বা উনি বলেছে আর যাব না, বা আমি তার সাথে আড়ি নিয়েছি আর কথা বলবো না, বিষয়গুলো তো তা না। ভারত একটা প্রতিবেশী দেশ, অবশ্যই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। এখানে আমার সমালোচক যতগুলাই কথা বললো সব কিন্তু বোধহয় দিয়ে বলেছে আর কি, ঠিক আছে। সো আমার মনে হয় আসলে এক্স্যাক্ট তথ্য থাকলেই সেক্ষেত্রে বলা উচিত, তাছাড়া আমার মনে হয় বলা উচিত না। এখন এনসিপি জামাতের ভয়ে প্রধানমন্ত্রী যাবে না, এটা আসলে আমার কাছে হাস্যকর মনে হয়েছে আর কি। তো এখানে প্রতিটা দেশে যখন একটা দেশে ভিজিটে যাওয়া হয়, তখন এই ভিজিটে যাওয়ার সময় অনেক প্ল্যান থাকে। ওই প্ল্যানগুলো অনুযায়ী কিন্তু একটা দেশে আপনার ভিজিট করতে হয়। এটা তো আসলে যেন তেন পার্সন যাচ্ছেন, একটা দেশের প্রধানমন্ত্রী যাবে, ওই দেশের প্রধানমন্ত্রীও ফ্রি আছে কিনা সেটাও দেখতে হবে। সব কিছু অ্যাকোমোডেট করে কিন্তু একটা দেশে যাওয়া হয়। আবার দেখেন এখানে কিন্তু অবভিয়াসলি যেহেতু আমরা জানি যে বিগত সরকারের ফ্যাসিস্টের যে জনক ছিল আর কি, সেই এখন ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, সেটাও একটা অবশ্যই ইস্যু। এটা তো একটা সাধারণ সেন্টিমেন্ট, এটা তো শুধু প্রধানমন্ত্রীর সেন্টিমেন্ট না, এটা সাধারণ মানুষের সেন্টিমেন্ট। দেখেন 2013 সালে কিন্তু আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি হয়েছিল ভারতের সাথে, এবং এই শেখ হাসিনা কিন্তু ওই সময় এই প্রত্যাবর্তন চুক্তি করেছিল। তো এই প্রত্যাবর্তন চুক্তির কিছু ব্যাপার আছে। আমরা জানি যে হাদির হত্যাকাণ্ড হয়েছিল, সেই হাদির হত্যাকাণ্ডের যে অভিযুক্ত ঘাতক, তাকেও ওখানে ধরা হয়েছে। তো বেশ কিছু ইস্যু কিন্তু অ্যারাইজ করেছে আর কি। সো এই দেশে দুইটা দেশের পলিটিক্যাল বর্তমান অবস্থা, দুইটা দেশের প্রধানমন্ত্রীর অ্যাভেলেবিলিটি এবং একটা এক্স্যাক্ট সময়, সব কিছু ভেবে কিন্তু একটা দেশে যেতে হবে। আবার দেখেন প্রধানমন্ত্রী যে বসে আছে অন্য দেশের সাথে যে সম্পর্ক করার চেষ্টা করছে না, তাও তো না। প্রধানমন্ত্রী আমরা দেখেছি মালয়েশিয়া গেছে জুনে, আপনার হচ্ছে চীনে গেছে, উনি তো বলেনি বা কেউ তো বলেনি যে আমরা ভারতে যাবই না। না, একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আপনি আসছেন। জি। আমি একটা বিরতি নিয়ে আসবো আপনার কাছেই, আবার আসবো। জি। একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে, যে প্রসঙ্গটা আসলেন, ভারত মানে চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে ভারত উদ্বিগ্ন হয় কিনা, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশ কি ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রাখতে পারছে কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব বিরতি থেকে ফিরে জি, এসে। ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম, সরাসরি চলে যাচ্ছে আলোচনায়। মাহফুজুর রহমান মিলন, জি। আপনাকে প্রশ্ন রেখে দিয়েছিলাম, বলুন। না দেখেন এখানে আসলে ভারত আর চীনের যে সম্পর্ক, ঠিক আছে, সেটা তো তাদের মধ্যে আসলে এটা ভারত এবং চীন দুই এশিয়ার পরাশক্তি আর কি, এবং তাদের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক বেশ কিছু দ্বিপাক্ষিক তাদের মধ্যে সমঝোতা বলেন, সমঝোতা না বলেন, সব কিছু তাদের মধ্যে আছে আর কি। এবং তাদের মধ্যে যে আমরা জানি যে হিমালয়ের সীমান্ত নিয়েও তাদের মধ্যে বেশ কিছু ডিসপিউট আছে আর কি। তো এইটার মধ্যে বাংলাদেশ আসলে এমন একটা জায়গায় আছে, অবভিয়াসলি ভারত একদম প্রতিবেশী, চীনে গেছে, চীনের সাথে বাংলাদেশ গেছে, তার মানেই যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আমি এটা মনে করি না। আবার ভারতের সাথে গেলে যে চীনের সম্পর্ক খারাপ হয়ে যাবে আমিও এটা মনে করি না। আমার মতে যে আমার দেশ বাংলাদেশ, আমার এই বাংলাদেশের সকল দেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। দেখেন এখানে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কটা থাকাটাও কিন্তু জরুরি। একদম যে আমি ইন্ডিয়ার সাথে কথা বলবো না, এটাও কিন্তু আসলে কখনোই কাম্য না, বা এটা কেউ চায়ও না, এবং আমাদের দেশে সরকারও এটা চায় না বলে আমি মনে করি আর কি। কারণ এখানে আমাদের বর্ডারে কিন্তু ভারতের অনেকাংশ আছে আর কি। সো আমার মনে হয় যে অবশ্যই প্রতিবেশীর সাথে অবশ্যই একটা ভালো একটা অবস্থা থাকা জরুরি, বাট অবশ্যই নিজেদেরকে বিলিয়ে দিয়ে না। সুযোগ থাকলে আবারও আসবো। জি। মাহবুব ভাই, আপনাকে হ্যাঁ, বলছি, বলি আমি 2 মিনিটে আপনি। একটু বলি। আপনি বোধহয় এটা জানেন না যে আপনি বললেন না যে এইটা তো প্রস্তুতির ব্যাপার আছে। ফরেন মিনিস্ট্রি অনেকগুলি সেগমেন্টে প্রস্তুতি রেডি করা ছিল, নদীর পানি থেকে শুরু করে সব। আপনি এই ইনফরমেশনটা আপনার জানা নেই, প্রস্তুতি ছিল। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বললেন যে আমি কি ওইটা যদি বা বোধ হয়, দেখেন আপনি তো বারেট ল করছেন, ইংল্যান্ডে ছিলেন। আমাদের দেশে যদি বলে যে 100% যাবই, এইটা 50% ধরতে হয়। আর ইউরোপ আমেরিকায় যদি বলে মেবি, ইট ইজ 95%। মেবি বলাটা এটা একটা কি বলে, এটা একটা ভদ্রতার ভাষা আর কি। হ্যাঁ, মেবি বললে, ওরা যদি মেবি বলে হ্যাঁ আমি যাবো, এটা মেবি যাবো, তার মানে হ্যাঁ মেবি বললে বুঝতে হবে এটা 95%, ঠিক আছে। তা আমি ওইভাবেই মেবি বলছি। আচ্ছা, আপনি মিস না আমি খালি ওই এনসিপি জামাতের কারণে যাচ্ছে না, এটার সাথে কমপ্লিটলি ডিসএগ্রি করছি আর কি। এটা আপনার পেপার রেডি করা আছে, জি। পেপার রেডি করা আছে, এভরিথিং
তারপরেও যাই প্রোগ্রাম হোক, শিডিউল স্কেজুয়াল চেঞ্জ হতেই পারে। আচ্ছা যাই হোক, আর প্রথম কথা আমার ওই পয়েন্টটা তো আপনি রেফুট করলেন না। একেবারেই সময় কম। ওইটা রেফুট করলেন না, কিন্তু আমি বলছি যে ডিসপিউট থাকলে কেন যাওয়া যাবে না। না, যাবে না তো বলেনি, যাবে না না না, এই তো মুহূর্ত বলেনি। পর্যন্ত, রাইট এট দিস মোমেন্ট বলবে যাবে না হ্যাঁ, তো গেলে তো বলেনি। ভালো, এবং যেতে হবে। দেখেন না সামনে কি হয়, যেতে দেখেন না। হবে, যাবে কি না, অবশ্যই যাবে, যেতে যাবে হবে। না কেন? ফলে এটা কি, যেমন ধরুন ত্রিদেবী দেখেন, ত্রিদেবী বলতেছে যে আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, ঠিক আছে? ওরা তো চাচ্ছে, তাই না? ওরা তো সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে, তা আমরা কেন রেসপন্ড করতেছি না, তাই না? শেখ হাসিনার ব্যাপার বা ওই যে হাদির আসামি, ওখানে গিয়ে আলোচনা হবে এটা, যে আপনারা কেন পাঠাচ্ছেন না, কেন প্রত্যর্পণ চুক্তি আপনারা বাস্তবায়ন করতেছেন না। আপনাদের দুজনের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত এবং আমি বিশ্বাস করি কামাল ভাই যেমন বলছে যাওয়া উচিত ডিসপিউট থাকলে, জি। মিলনও বলছে যে হ্যাঁ যাবে না কেন। তো যাই যাবে হোক, আর কি। আমরা চাই যে ভারত বাংলাদেশের সম্পর্কটা স্বাভাবিক জায়গায় ফিরে আসুক, পাশাপাশি চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক। অবশ্যই। আমাদের অনেক সমস্যা আলোচনা করেছি, আমাদের অর্থনীতি কীভাবে শক্তিশালী হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে শক্তিশালী হবে, এবং মব কীভাবে রিমুভ করব, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। এই সব কিছু তো শুধুমাত্র রাজনৈতিক দলের একার হাতে না, আমরা যারা আলোচনা করি, সুশীল সমাজ যারা, সবারই এখানে রোল আছে। তো আপনাদের দুজনকেই অত্যন্ত প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ, আমরা আপনার কাছে থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। বিদায়ের আগে একটা জিনিস বলতে চাই যে আমাদের যে অনুষ্ঠান এটা আগামী পিরিয়ড, ঠিক আছে, বিয়েতেও বা যে কোনো জায়গায়। তো আমরা ক্রিটিক্যাল ভিউজ দেওয়া শুরু করব। হ্যাঁ, দেখেন গ্রাফটা আমরা দেখব। আমি কি প্রথম রাউন্ডে বললাম যে তাল গাছের আগায় উঠতে গেলে কোনো শর্টকাট রাস্তা নাই। ওকে ফাইন, কোনো শর্টকাট নাই, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে তৈলাক্ত বাসে আপনার বানরের বেয়ে ওঠা যদি হয়, মানে 2 ফুট উঠে আবার যদি 1 ফুট নেমে যায়, অথবা 2 ফুট উঠে তৈলাক্ত বাস যেহেতু নেমে যায়, তাইলে কিন্তু ডেস্টিনেশনে যাওয়া কঠিন হয়ে যাবে। এবং দেখেন, এই যে কেন বলতেছি কথাগুলো, গ্রাফটার কথা কেন বলতেছি, গ্রাফটা কিন্তু নিম্নগামী, গ্রাফটা ঊর্ধ্বগামী না। গ্রাফটা যদি ঊর্ধ্বগামী হইতো তাইলে আই ওন্ট মাইন্ড, ওকে ফাইন, গ্র্যাজুয়ালি হচ্ছে না। এখন কি গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড না গ্র্যাজুয়ালি আপওয়ার্ড, সেটা আমরা দেখি। যেমন ধরেন মব, না মব, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একদম প্রথম দিকে বললেন নো মব, নো মোর মব, ওকে। অথচ আপনি সমাজের দিকে তাকালে দেখবেন, দেখেন একটা জিনিস, আমাদের মন্ত্রীদের মুখের কথা এক, আর মাঠের বাস্তবতা কিন্তু আর এক। আপনি যদি মাঠের দিকে তাকান দেখবেন ইউনূস আমলের চাইতে মব কমে নাই, ঠিক আছে। একদম লেটেস্ট 2টা ঘটনা বলি আপনাকে। কিশোরগঞ্জে আপনার একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল, এবং আপনার যে মানে ইসলামিস্টরা বা অথবা জেহাদিরা, তারা ডিসিকে কমপ্লেন করার পরে এই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি শুনতেছেন? খুবই কিন্তু একটা বার্নিং কোয়েশ্চেন। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে থ্রেট করার পরে। আই এম শিওর, মানে এই খবর যদি জাইমা রহমান জানেন, তাহলে তার বাবার প্রতি তার অভিমান হবে, কারণ শি ইজ এ ওয়েস্টার্নাইজড গার্ল লেডি। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে আপনার পুলিশের অনুষ্ঠান, সেইখানে আপনার মব হয়েছে, পরে অবশ্য পুলিশ তাদেরকে ইয়ে করছে, বুঝেন, পুলিশের অনুষ্ঠানে মব হয়েছে, কারণ ওখানে গান হচ্ছিল, ঠিক আছে। আপনার এই কি বলে যে কত ঘটনা, ফেসবুক খুললে আপনি কোনো না কোনো একটা মন খারাপ করা মব বা মন খারাপ করা দৃশ্য দেখতে পারবেন, ফেসবুক খুললেই। মানে একাধিক পাবেন, ইফ নট মানে 2-3টা পাবেন। পুলিশের অনুষ্ঠানে যদি মব হয়, হ্যাঁ, সেই মব তো সাধারণ কোনো লোকে করে না, কারা করে? হ্যাঁ, যেই করুক, আপনি ওইটা তো তাদের গানের অনুষ্ঠানে গিয়ে মব করছে, এবং পুলিশ অবশ্য পরে কি বলে স্ট্রাইক ব্যাক করছে, সেটা অবশ্য করছে সেটা। এবং দেখেন, ধর্ষণের মামলা করছে বলে তার বাবাকে খুন করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। 15 বছরের কিশোরকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। ইউনোর পদত্যাগের দাবিতে ইউনো অফিসে মব হয়েছে, আদালতে মব হয়েছে, আদালতে বোমা ফাটছে। কি কারণ? হয় জামিন প্রত্যাখ্যান করছে অথবা জামিন দিছে, আই এম নট শিওর কোনটা হয়েছে, দুইটার একটা হবে। তো এখন এই যে মব চলতেছে না, যদি এমন হইতো যে আগের তুলনায়
রেশিওতে আপনার মবের পরিমাণ কমতেছে ধীরে, তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, ধীরে 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 ওই যে উৎপাদনের ক্রমহ্রাসমান বিধি আছে যেটা, যে ধীরে 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 কমতে থাকে, এটা আমরা মানতাম। কিন্তু আমরা তো দেখছি এটা বাড়তেছে। তো ফলে এইখানে মানে 6 months ইজ টু আর্লি টু কমেন্ট বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে, যেহেতু গ্রাফ নিম্নমুখী। তো এখন কি কারণে মবের ব্যাপারে কি কারণে সরকার ইনডিফারেন্ট, উদাসীন, কি কারণে মব হতে দিচ্ছে? যারা মবিস্ট তাদেরকে কি সরকার চেনে না, বা আইন শৃঙ্খলা বাহিনী চেনে না, গোয়েন্দারা চিনে না? কোনো মবিস্টকে কি আপনার আইনের আওতায় আনা হয়েছে? নো মবিস্ট ইজ টেকেন ইন টু টাস্ক। বরং মাহাদি নামের যে ছেলেটা, যে ওই যে পুলিশ হত্যা করছিল নাকি, মাহাদি বোধহয় নাম, তাকে অ্যারেস্ট করার পরে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও ছেড়ে দিছেন? তাই তো দেখলাম। তার মানে আমরা দেখতেছি যে, আমি একটা কথা প্রায় বলতাম, সেটা হচ্ছে যে অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না, বরং গণতন্ত্র আরও শক্তিশালী হয়। একটা ধারণা আছে যে পুলিশ অ্যাকশনে গেলে বোধহয় এটা গণতন্ত্র নষ্ট হয়ে গেল, গণতন্ত্রের সতীত্ব চলে গেল। তা না, পুলিশ কোথায় স্ট্রাইক করতেছে, এটা কি অপশক্তিকে না শুভশক্তিকে? যদি অপশক্তিকে হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য কোনো ক্ষতিকারক না। এখন আমরা দেখতেছি যে সবাইকে আমরা চিনি, কে কে কী করতেছে না করতেছে আমরা চিনি, কিন্তু কাউকে আইনের আওতায় আনা হচ্ছে না। তার মানেটা কি? মানেটা কি এই যে ওই যে মানে গ্রাম দেশে একটা কথা আছে যে আল্লাহর ষাঁড় ছেড়ে দিছি, ষাঁড়। হ্যাঁ, আমি আপনার আসবো আপনার কাছে। আমি একটু মাহফুজুর রহমান মিলন আপনার কাছে যাচ্ছি। মাহবুব কামাল যে কথাটা বলল যে মাহাদি আমিনরে গ্রেফতার করলো আবার ছেড়ে দিল, এটা কি আমিন না, মাহাদি আমিন না, মাহাদি ওই যে হবিগঞ্জের যে বৈষম্য বিরোধী, মানে এটা এটা কি? কিন্তু আমি মানে নেটে দেখছি, এটা সত্য নাও হইতে পারে। আচ্ছা, যাই হোক, ধরা যাক তাকে ধরে নিছে এবং তাকে কোনো একটা মামলা আটকাইলো, সেটা এক জিনিস, আবার তাকে ছেড়ে দিল। যদি তাকে গ্রেফতার করে রেখে দেয় তাহলে কি জুলাই চেতনার বিরুদ্ধের অ্যাকশন কিনা এটা? না, আর না, যদি এটা- ছেড়ে দেয় তাহলে জুলাইয়ের পক্ষে কিনা? এবং জুলাইয়ের আন্দোলন অন্যতম দাবি যে ছিল রাষ্ট্র সংস্কার, সেখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তা আমরা কোথায় আছি? না দেখুন, সব কিছুই যদি আমরা আসলে এই জুলাই নিয়ে আসি, এটা কিন্তু আসলে সঠিক না। ঠিক আছে, এখন জুলাই আন্দোলন যারা করেছে তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? অবশ্যই না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, অবশ্যই তার নামে অ্যাকশন হওয়া উচিত, তার নামে মামলা হওয়া উচিত। যদি তাকে জিজ্ঞাসাবাদ করে যদি তার নামে কোনো কিছু না পাওয়া যায়, তাকে ছেড়ে দেওয়া উচিত। তার নামে হয়তো সুনির্দিষ্ট কোনো কিছু পায়নি, এই জন্য ছেড়ে দিয়েছে। মানে আসলে হয়ে গেছে কি আমাদের এখানে একটা একটু বলি আমি। জি, বলেন। এটা সে পুলিশের সাথে আপনার একটা ক্ল্যাশে গেছে। Clash এ হ্যাঁ। গেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ানো এবং পুলিশকে মানে হেনস্থা করার একটা ইয়ে চলতেছে। এইটা আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীকে তার কাজ করতে দিবেন, তাই না? অবশ্যই। তাহলে সেইটাই তো একটা অপরাধ। অপরাধ। এক, দুই নম্বর হচ্ছে আপনি যদি তাকে ছেড়েই দেন তাহলে ধরলেন কেন? না। তাই না? এখন কথাটা হচ্ছে যে আমরা তো দেখছি পুলিশের সাথে কি ধরে বিহেভ করছে, আমরা তো দেখছি, তাই না? হ্যাঁ, বেশ। তাই না? হ্যাঁ, উদ্যত আচরণ ছিল আর কি। জুলাই যোদ্ধা হিসাবে হি হ্যাজ এ পাস মানে গ্লোরি অফ, Right, সেটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু তাই বলে সে এখন যা খুশি তাই করবে, সেটাও মেনে এটা নেওয়া তো যায় হয় না। না, তাই না? আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এইভাবে তো আপনি ইয়ে করতে পারেন না, কি বলে, চ্যালেঞ্জ করতে পারেন না, এবং তাই না? না, তো আইন এটা- শৃঙ্খলা বাহিনীর সমস্যাটা কোথায়, তার দুর্বলতাটা কোথায়? এই যে শুনেন, শুধু ওই জুলাই যোদ্ধা না, এমনিও তারা নানান জায়গায় আমি মুখোমুখি বলছি- হচ্ছে। আমি বলছি কেন এটা একটা এটা ব্যাপার, কেন? এটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, সরকার কাউকে খেপাইতে চাচ্ছে না, ঠিক আছে? এই সরকার একটা পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছে, সন্তুষ্টিকরণের। দেখেন কত রকমের কথা হচ্ছে না, এই গালিগালাজ হচ্ছে, তারপরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করা হচ্ছে না, বলছে যে তাই না? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তাই না? বলছে। কিন্তু আমি কোন নাম নিতে চাই না, যে সমস্ত মানে কাণ্ডগুলি হচ্ছে, কোনো অপরাধীকে, এইটা আপনার কি বলে ফিজিক্যাল আক্রমণের অপরাধ হোক কিংবা মৌখিক ইয়ে হোক, কাউকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকার সবসময় একটা ভয়ে আছে যে এইটা কোনো অ্যাকশনে গেলে না আবার আন্দোলন শুরু হয়। এবং আমি তো এটা বলতেছি যে এই যে তারেক রহমান যে ইন্ডিয়া যাচ্ছেন না, এইটা নাহিদ ইসলামের সেই
মানে কি বলে যে তার সেই এই প্রসঙ্গটা আমি হুমকির আসবো, কারণে। এই প্রসঙ্গ ইন্ডিয়ার প্রসঙ্গটা আমি আসবো। সব কিছুকেই সরকার মেনে নিচ্ছে, এইটা কোনো অ্যাসার্টিভ গভর্নমেন্টের লক্ষণ হইতে পারে রাইট, না। তার আগে আমি একটু না, এটার সাথে আমি একটু দ্বিমত আমি পোষণ মাহফুজুর করছি আর কি। রহমান আপনার কাছে আসতেছি এইটা নিয়ে, যে ধরেন শব্দ খারাপ হচ্ছে, নিয়ম কানুন মানছে না, পুলিশের সাথে মুখোমুখি হচ্ছে, সবটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা থাকার কথা। হ্যাঁ। কেউ যদি রাজনৈতিক মঞ্চটা গালাগালি করে, সেটার জন্য তো আইনি বিধান থাকার কথা। হ্যাঁ। তো আইনি বিধান যদি থাকে, তাতে যদি বাজে শব্দ প্রয়োগ করলে তাকে আইনের আওতায় কেন নেওয়া হচ্ছে না? কিন্তু বাজে শব্দ প্রয়োগের কারণে তার উপর আবার মব আসতেছে, সেখানেই বা আইনি ব্যবস্থা হচ্ছে না কেন? বিষয়টা কি? আপনার দুর্বলতাটা না কোথায়? দেখেন, এখানে বাজে শব্দ যেটা কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটলো আর কি, আপনার সিলেটে হবিগঞ্জে যে এনসিপির যে আপনার তাদের যে অনুষ্ঠান ছিল আর কি, সেই অনুষ্ঠানে দেখা গেছে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তৃতায় এমন কিছু বলেছে যে বক্তৃতাগুলোর মাধ্যমে একটা দল যারা করে আর কি, ধরেন বিএনপি যারা করছে আর কি, বিএনপির হাইকমান্ডের প্রতি বা প্রধানমন্ত্রী বা তাদের চেয়ারম্যানের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের যদি অনুভূতিতে আঘাত লাগে আর কি, তারা তো নিজেদেরকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। দেখেন ওরা যখন শেষ করলো, তারপর তাদের গাড়ি ভাঙচুর করা হলো। এটা কি প্রধানমন্ত্রী বলে দিয়েছে যাও তোমরা গাড়ি ভাঙচুর করো? অবশ্যই না। এটা তারা তাদের অনুভূতি থেকে করেছে। ওকে, এখন উনি আমার সহ আলোচক যে কথাটা বললো আর কি, যে ছেড়ে দেওয়া হচ্ছে বা এভাবে সব কিছু মেনে নেওয়া হচ্ছে, ব্যাপারগুলো কিন্তু তা না। আগের যে টার্মের যে গভর্নমেন্টগুলো ছিল, ঠিক আছে, দেখেন এটা যদি আপনার আওয়ামী লীগের আমল হতো, তাহলে কি করা হতো, এই অলরেডি কিন্তু মামলার পর মামলা হয়ে যেত, মামলার পর মামলা, আর বিরোধী দলের প্রতি মামলার পর মামলা, এটা তো আমাদের দেশে কমন কালচার। কিন্তু এই মামলার পর মামলা কি হচ্ছে, বিরোধী দল এত কিছু বলে যাচ্ছে, ওপেনলি বলে যাচ্ছে, কিন্তু তার নামে কি কোনো মামলা করা হচ্ছে বা কোনো কিছু করা বিষয়গুলো হচ্ছে? যদি মামলা হওয়ার মতো আইনি বিষয় এখানে থাকে, মামলা তাহলে করতে হবে না পারতো। কেন? মামলা করতে পারতো, কিন্তু একটু শুনেন, দুইটাই ইকুয়ালি ব্যাড। মামলার পর মামলা হওয়াটা যেমন খারাপ, Of course. আবার অপরাধ তাহলে তো আবার সে ফ্যাসিস্ট আমলই হয়ে যেত আর কি। তাই না, এটা Right. যেরকম খারাপ, আবার অপরাধ করলে মামলা না হওয়া সেটাও একই রকম অপরাধ। Right. তা আপনি এখন দেখেন এই যে অপরাধগুলো করছে, এগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে। এখন এই পলিটিক্যাল স্টেটমেন্ট অপরাধ না, political statement। অপরাধ যদি পার্সোনালি এভাবে যদি শব্দচয়ন যদি খারাপ করা হয়, ওকে, তাহলে তো আসলে এটা মানহানির মামলাও হতে পারে আর কি, তাই না? কিন্তু আসলে দেখেন, যে দেশের প্রধানমন্ত্রী এতটা সোভার, এত সুন্দর করে কথা বলে, এতটা জেন্টেল, উনি কিন্তু এই কথাগুলো নিয়ে যদি রিয়্যাক্ট করতো আর কি, আমার মনে হয় রাজনীতিতে আরও বিশৃঙ্খলা দেখা দিতে আগের সিনারিও শুরু হতো। তো উনি আসলে উনার সহিষ্ণুতার এটা হচ্ছে প্রকাশ আর কি, আমি বলবো আর কি। প্রধানমন্ত্রী হ্যাঁ, এটা Right. আমি আই ডু এডমিট যে প্রধানমন্ত্রী ধৈর্যশীল, সবই ঠিক আছে। Right. কিন্তু আপনার কাছে যেটা আমি জানতে চাই, এই যে বাজে শব্দ প্রয়োগ, হিলদি ওয়ার্ড যাকে বলে আইনের